এই বাজে ছেলে, এভাবে কেউ কিস করে? কেন জান, তোমার খারাপ লাগে আমার স্পর্শগুলো? ধুর, আমি তাই বলেছি নাকি? তাহলে এই কথা বললে যে? আমি তো তোমাকে আদর করলাম। তোমাকে কিস করতে কে বারণ করেছে? কিন্তু কামড় দাও কেন? হুম হুম। আরে বাবা, এটা তো ছোট্ট করে একটা বাইট দিলাম। আমি আদর করলে তোমার খারাপ লাগে, তাহলে আর করব না। ঈশান বলেই সেটাকে ছেড়ে দিল, আর ও ঈশানের দিকে ঘুরল। ঈশান এতক্ষণ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছিল। ঈশিতা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখন ঈশান এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর ঘাড়ে একটা কিস করতে ঈশিতা কথাটা এভাবে বলল। ঈশিতা ঈশানের কলেজ লাইফে ক্রাশ। প্রথম দেখাতে ওকে ভালোবেসে ফেলেছিল ঈশান। প্রায় একটা বছর ও ঈশানকে ঘুরিয়েছে। তারপর ঈশান যখন এক আশা ছেড়ে দিয়েছিল, তখন এক প্রকার ঈশিতার সাথে দেখা করা, কথা বলা সব কিছুই বন্ধ করে দিয়েছিল। কারণ জানতো ঈশানের প্রতি বিরক্তি, তাই কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আব্বু আম্মু সবটা জানতে পেরে ওর বিয়ে ঠিক করে। ঈশান প্রথমে বিয়েতে রাজি ছিল না। তারপর আব্বু আম্মু জোর করে ওকে বিয়েটা দেয়। কিন্তু বিয়ের দিন রাতে জানতে পারলো ঈশিতার সাথে ওর বিয়েটা হয়েছে। সবটা জানার পর এত বেশি খুশি হয়েছিলাম যেটা বলার বাইরে। কিন্তু ঈশিতা আমাকে ভালোবাসে না, সেটা মনে পড়তে অনেকটা কষ্ট পেয়েছিলাম। তারপরে সবটা ভুলে গিয়ে আস্তে আস্তে ওর কাছে আসার চেষ্টা করি। কিন্তু যতবার ওর কাছে আসার চেষ্টা করি, ততবার ঈশিতা আমাকে যেন কেমন ইগনোর করে। আমি বুঝতে পারি না ও এমন কেন করে। একটা মাস হয়ে গেছে ঈশান আর ঈশিতার বিয়ে হয়েছে, কিন্তু এখন অবধি ওদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। ঈশান শুধু ওকে নিজের কাছে টেনেছে, কিন্তু ঈশিতা ততবারই যেন নাক সিটকে ওর থেকে দূরে সরে গেছে। আজকে ঈশিতার এই কথাগুলোতে ঈশানের বেশ খারাপ লাগলো। আর মনে পড়ে গেল যে ও ঈশানকে কখনো ভালোবাসতে পারেনি, তাই ওকে ছেড়ে দিয়ে রুমে চলে আসলো। একটু পরও ঈশিতাও রুমে আসলো। তারপর ঈশানের পাশে বসতে ও ফোনটা হাতে নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। ঈশিতা ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কথা বলছে না দেখেও বলল, কি হলো, চলে আসলে যে? ঈশান, তুমি মন খারাপ করেছো? না, কেন মন খারাপ করতে যাব কেন? আমার কখনো মন খারাপ হয় না। তাহলে এভাবে আমাকে ইগনোর করে চলে আসলে যে? কে আমি, পাগল নাকি মাথা খারাপ? ইগনোর করব তোমাকে? আমি ইগনোর করব কিভাবে? তুমি আমাকে ইগনোর করে সারতে পারো না, তাহলে আমি আর কখন করব? আজকে একটা বছর যাবত তুমি আমাকে ইগনোর করেছো, এমনকি বিয়ের পরেও করছো। তাহলে আমি তোমাকে কখন ইগনোর করলাম? ঈশানের কথাতে ঈশিতার নিজের করা বাজে বিহেভিয়ার কথাগুলো মনে পড়ে গেল, তাই মাথা নিচু করে রইল। ঈশান কোনো কথা না বলে মনোযোগ দিয়ে ফোন চালাতে লাগলো। তারপর একটা সময় উঠে খাবার খেতে চলে গেল। ঈশানের আর ইচ্ছাই করছে না ঈশিতার সাথে কথা বলতে। বারবার মনে হচ্ছে ঈশান ওকে বোঝাতেই ব্যর্থ হয়ে গেছে কতটা ভালোবাসে। তাই ঠিক করলো ঈশিতা যতদিন না চাইবে ততদিন ওর কাছে আসবে না। তাতেও ঈশানকে ভালোবাসুক আর না বাসুক। তো খাওয়া শেষ করে রুমে এসে বিছানার এক পাশে শুয়ে পড়ে ঈশান। ঈশিতা এসে কিছুক্ষণ ওর পাশে বসে রইল, তারপর শুয়ে পড়ে। আজকে ঈশান একটা বারের জন্য ওর দিকে তাকালো না, তাই ঈশিতা অবাক হলো। কি হলো ওর? এভাবে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে আছে কেন? তাহলে কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছে? আমি বা কি করব? ও আমাকে এভাবে কিস করলো বলেই তো আমি বললাম। ঈশান চুপচাপ শুয়ে আছে, তাই ঈশিতা বলল, এই, তুমি এইভাবে ওই দিকে ঘুরে আছো কেন? আমার দিকে তাকাও। কেন তোমার দিকে ঘুরতে হবে কেন? না, এমনিতেই। কিন্তু তুমি ওইভাবে ওই দিকে তাকিয়ে আছো কেন? এমনিতেই ঘুম পাচ্ছে তাই। আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। ঈশিতা বারবার আমার দিকে তাকাচ্ছে। ঈশান কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে বুঝতে পারলো ঈশিতা ওর বুকের উপর আসার চেষ্টা করছে। তখন ঈশান ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। মনে হলো ঈশিতা হয়তো ওকে ঘুমের ঘোরে জড়িয়ে ধরার চেষ্টা করছে, তাই ওকে ছাড়িয়ে নিল। পরদিন সকালে ঈশান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বিয়ের পর থেকে ঈশান নিজেদের অফিসে যায়। ঈশান রেডি হচ্ছিল তখন ঈশিতা এসে ওর আশেপাশে ঘুরঘুর করছে। ও কোনো কথা বলছে না দেখে ঈশিতা বলল, আমি কি টাইটা বেঁধে দিব? দরকার নেই, আমি নিজেই পারবো। আর না পারলে অন্য কাউকে দিয়ে বাঁধিয়ে নেব। এমনভাবে কথা বলছো কেন আমার সাথে? কি করেছি আমি? আমি কি বলেছি তুমি কিছু করেছো নাকি? আর কেমনভাবে কথা বলছি তুমি তো জানো, আমি এভাবেই কথা বলি। তোমার ইচ্ছে না থাকলে বলো না। ঈশান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে আম্মুকে বলে বেরিয়ে পড়লো। ঈশিতা ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অফিসে যেতেই মনে হলো ঈশিতাকে আজকে একটা কল করতে।
আবার মনে হলো যে এইটা ওর দায়িত্ব ছিল। ঈশান ঠিকঠাক পৌঁছেছে কিনা অফিসে সেটা ওর কল দেওয়ার কথা, কিন্তু বিয়ের পর থেকে একটা দিনও কল করে সেটা জিজ্ঞেস করেনি। উল্টো ঈশানই ওকে কল করেছে, তাই আজকে আর যেচে কলটা ধরতে ইচ্ছে হলো না। ও আমার সাথে এভাবে কথা বললো কেন? তাহলে কি আমার উপর কালকের জন্য রেগে আছে? এতে আবার রাগ করার কি হলো? আমি বা কি করলাম যার জন্য এভাবে রাগ করে আছে? আচ্ছা, আজকে তো একটাবারও ফোন করলো না, তাহলে হয়তো রাগ করে আছে। প্রত্যেক দিন তো ফোন করে বলে অফিসে পৌঁছে গেছে, তাহলে না হয় আজকে আমি ফোন করে দেখি। ঈশিতা ঈশানের নাম্বারে কল করলো। কয়েকবার বাজতেই ও ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতে এতক্ষণ সময় লাগে? কাজ করছিলাম, কিছু বলবে? না। কেন? আমি তোকে ফোন দিতে পারি না? আর কিছু বলার ছাড়া কি ফোন দেওয়া বারণ আছে নাকি? না, বারণ নেই, কিন্তু তুমি তো আমাকে কখনো ফোন দাও না, তাই বললাম আজকে একটু অবাক লাগছে। কেন? কারণ বিয়ের পর থেকে একটা দিনের জন্য আমি অফিসে আসার পর নিজে থেকে কখনো কল করিনি। আমি সবসময় তোমাকে কল করে বলেছি আমি অফিসে পৌঁছে গেছি জানতে। যেখানে স্ত্রীদের দায়িত্ব থাকে স্বামীর অফিসে পৌঁছেছে কিনা সেটা খবর নেওয়া, সেখানে আমাকে সেটা করতে হয়। তাই বললাম। আমার কথাতে সীতা চুপ করে রইল। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। ঈশান আমার সাথে কালকে থেকে এভাবে কথা বলছে কেন? এখন তো আমার স্বামী, আমি চাইলেও ঈশান আমাকে ভালোবাসবে, আর না চাইলেও আমাকে ভালোবাসবে, কিন্তু আমি কেন ওকে মেনে নিতে পারি না? আর কেন ভালোবাসতে পারি না? অফিসে বসে আছি, কোনো কাজে মন দিতে পারছি না। ওর সাথে কথা বলার ইচ্ছে করছিল, কিন্তু তারপরে নিজেকে সংযত রাখলাম আর ভাবতে লাগলাম যতদিন অবধি ও নিজে থেকে আমার কাছে না আসবে, ভালোবাসার কথা না বলবে, ততদিন আর আমি একটা বারের জন্য ওর কাছে আসবো না। দেখিও আমার থেকে কি করে দূরে থাকতে পারে। ও যদি আমার থেকে দূরে থেকে ভালো থাকতে পারে, তাহলে আমি ওর থেকে ভালো থাকার চেষ্টা করব। তো সেদিন বিকেলে অফিস শেষ করে ঈশান বাসায় আসতে গেলে বন্ধুরা ওকে কল করে দেখা করতে বললে ও বাসায় গেল না। ভাবলো বাসায় গিয়ে কি করব। গেলে ঈশিতার সাথে বারবার কথা বলতে হবে, আর ততবারই ও আমাকে ইগনোর করবে। বাসায় গেলাম না, আড্ডা দিতে লাগলাম। রাত 10টার দিকে আমার ফোনে একটা কল আসলো। রিসিভ করতে ঈশিতা বলল, এই, কোথায় তুমি? আর এত সময় লাগে তোমার আসতে? তুমি বাসায় ফিরছো না কেন? তুমি জানো আম্মু তোমার জন্য কতটা টেনশন করছে? করছে তো করুক। করবে মানে? তুমি জানো আম্মু বারবার তোমাকে কল করতে বলছিল। আম্মু আমার জন্য টেনশন করলে সে আমাকে কল করবে, তোমাকে করতে হবে না। আর আম্মু টেনশন করছিল যার জন্য তুমি কল করেছো। তোমার কি একটাবার মনে হয়নি যে আমি বাইরে আছি? একটাবার তোমার টেনশন হয়নি যে তোমার স্বামী বাইরে আছে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। তুমি এগুলো নিয়ে কিছুই ভাবো না। ছাড়ো, আমার সময় হলে ঠিক বাসায় চলে আসবো। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। ও বারবার আমার সাথে এরকম কথা বলছে কেন? কি বোঝাতে চাইছে? আমি ওকে ভালোবাসি না? ঠিকই তো বোঝাতে চাইছো আমি ওকে ভালোবাসি না কেন? আর কেনই বা ভালোবাসতে পারছি না? 1 ঘন্টা পর ঈশান বাসায় আসে। কলিং বেল দিতেই দেখে ঈশিতা আজকে দরজা খুলে দিল। ঈশিতাকে দেখে আমি পাশ কাটিয়ে চলে যেতে গেলেও বলল, তুমি তখন আমার সাথে এভাবে কথা বললে কেন? কোনভাবে কথা বললাম? বললে কেন আমি তোমার জন্য টেনশন করি না, তোমার জন্য অপেক্ষা করি না? ভুল কিছু বলেছি? নিজেকে প্রশ্ন করে দেখো তো কখনো আমার জন্য তোমার টেনশন হয়েছে কিনা। ইভেন তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। শুধু ফ্যামিলির কথাতে আমাকে বিয়েটা করেছো। কেন করেছিলে বিয়েটা? বিয়ের আগেই বলতে পারতে যে তোমার আমার সাথে বিয়েটা হচ্ছে, তাহলেই তো আমি তোমাকে বিয়ে করতাম না। তুমি এভাবে কথা বলছো কেন? এখন তো আমাদের বিয়েটা হয়ে গেছে। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তোমাকে বিয়ে করার মতো ভুলটা করেই তো এখন আমাকে পস্তাতে হচ্ছে। তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? সুখী বা কবে রেখেছো? বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে ভালোবাসো? একটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি চায়? একটু ভালোবাসা, একটু কেয়ারিং। আমি সারাদিন অফিস থেকে পর বাসায় আসি, কোথায় তুমি আমাকে একটু জিজ্ঞেস করবে আমি ক্লান্ত কিনা, আমার কি লাগবে, আমার কি প্রয়োজন, আর আমি কি বা ভালোবাসি? সেটাও তো তুমি কখনো জিজ্ঞেস করো না। উল্টো দরজা খুলে দিয়ে এমন ভাব করো যেন আমি পাশের বাসার কোনো ছেলে, যার কারণে তুমি আমাকে ইগনোর করে চলে যাও। তোমার কাছে যতবার আসার চেষ্টা করি ততবারই তুমি আমাকে দূরে সরিয়ে দাও। এর থেকে কি বোঝা যায়? দেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক আর যাই হোক এমন হতে পারে না। লাভ ম্যারেজ না হলেও কিন্তু সম্পর্কে ভালোবাসা থাকে, তাতেও কিন্তু মানুষ সংসার করে, দুজন দুজনের প্রতি অনেক কেয়ারিং হয়। আমার আব্বা মুখে দেখো, ওদের কিন্তু লাভ ম্যারেজ ছিল না, তারপর দুজন দুজনের প্রতি কোনো ভালোবাসার কমতি নেই। তোমাকে এসব কথা আমি বলতে চাই না। তোমার ভালো না লাগলে তুমি বাসায় চলে যেতে পারো,
আমার এসব কথা তোমাকে শুনতে হবে না। কথাগুলো বলেই ঈশান রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। জানি ঈশিতা আমার আগেই খেয়ে নিয়েছে, কারণ স্ত্রীর দায়িত্বগুলো পালন করার মতো কোনো ইচ্ছে বা দায়িত্ববোধ ওর মধ্যে নেই। তাই আর ওকে কিছু বললাম না। খাওয়া শেষ হলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এখনও নিজেকে খুব বেশি অসহায় মনে হয়। তারপর আর কাউকে কিছু বলি না। একটু পরে ঈশিতা আসলো, তারপর ঈশানের পাশে শুয়ে পড়লো। কালকের মতো আজকেও ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো। ঈশান কোনো কথা না বললে ঘুমিয়ে পড়ার মতো করে চোখ বন্ধ করে রাখলো। মাঝে পার হয়ে গেছে প্রায় 15টা দিন। আর এই 15টা দিনে ঈশান আমাকে যেভাবে খুশি যখন খুশি ইগনোর করেছে। এখন আমি বুঝতে পেরেছি নিজের স্বামী ভালোবাসার মানুষটা কষ্ট দিলে কতটা খারাপ লাগে, আর ইগনোর করলে সেটা তো পাহাড় সমান কষ্ট হয়। আমি আর এখন ওর থেকে দূরে থাকতে পারছি না, আর ওকে কাছেও টানতে পারছি না। ও তো আমার উপর প্রচণ্ড রেগে আছে। তাহলে কি করব এখন? বিয়ের পর থেকে ও আমাকে নিজের বুকে নিয়ে ঘুমাতো, সেখানে এখন আমার দিকে ফিরেও তাকায় না। প্রতিদিনের মতো আজকেও ঈশান অফিস শেষ করে রুমে আসলো। ফ্রেশ হয়ে আসতে একটা কল আসলো। ঈশান কথা বলতে লাগলো। খুব বেশি ইচ্ছে করছিল ওর সাথে কথা বলতে, ওকে সরি বলে দিতে, আর বলতে ওকে আমিও এখন ভালোবেসে ফেলেছি, নিজের করে পেতে চাই। ওকে আর কখনো এভাবে ইগনোর করব না, কষ্ট দিব না। একটু পর ঈশানের কথা বলা শেষ হলে ঈশিতাও ব্যালকনিতে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে ঈশান বারবার ভাবছে ওদের এই সম্পর্কটা হয়তো বেশি দিন টিকবে না, কারণ ঈশিতা ওকে কখনো হয়তো ভালোই বাসতে পারবে না। ঈশান কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললো। এর মাঝে কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ও একটু অবাক হয়ে যায়, বলে, কে? আমি তোমার বউ, তোমার জানটা। কেন অন্য কাউকে ভেবেছিলে? একজনের ভালোবাসা পেতে গিয়ে এই অবস্থা, আবার অন্য কারো? তো বলো, হঠাৎ করে এরকম পরিবর্তনের কারণ কি? এরকম বলছো কেন? কখনো তো নিজে থেকে জড়িয়ে ধরনি, তাই আর কি। কেন আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি না? তুমি তো আমার স্বামী, আমার অধিকার আছে তোমাকে জড়িয়ে ধরার। হা, তোমার কি হয়েছে বলো তো? শরীর খারাপ করেছে, যার জন্য এভাবে উল্টোপাল্টা বলছো? উল্টোপাল্টা কোথায় বললাম? ঠিকই তো বলেছি। ঈশান, আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছো না, কিন্তু আমি তোমার ইগনোরটা নিতে পারছি না। এখন বুঝতে পেরেছি ভালোবাসার মানুষটা দূরে থাকলে কতটা খারাপ লাগে। এই কয়েকটা দিন আমার সেটা বোঝা হয়ে গেছে। আমি তোমাকে ছেড়ে এখন আর দূরে থাকতে পারছি না, কারণ আমিও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না, মাফ করে দাও আমাকে। এটা তোমার মনের কথা নয়, মুখের কথা। এখন তোমাকে ইগনোর করছি তো, ওই জন্য তোমার এমনটা মনে হচ্ছে। কিন্তু যখন আবার ভালোবাসবো, তোমার কাছে যাওয়ার চেষ্টা করব, ঠিকই তোমার মনে হবে যে আমি তোমার উপর অধিকার খাটানোর চেষ্টা করি, কিংবা তোমাকে সব বিষয়ে জোর করি। তাই এসব কথা বলো না, আমি আর এগুলো নিতে পারি না। তার মানে তুমি বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি? কিভাবে বিশ্বাস করব, যেখানে তুমি আমাকে 1 বছরও বেশি সময় ধরে নিজের পেছনে ঘোরাচ্ছ? জানো তো তুমি আমার প্রাণ ছিলে। শেষ পর্যন্ত তোমাকে বিয়েটাও করেছি, তারপর আমাকে ভালোবাসতে পারছো না। আর আজকে তুমি সেই মানুষটা এসে বলছো তুমি আমাকে ভালোবাসো। এটা কেউই বিশ্বাস করবে না। এমনটা তোমার সাথে হলেও তুমি বিশ্বাস করতে পারতে না। ঈশিতা কথা বলছে না, তাই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে রুমের দিকে আসতে গেলে ও ঈশানের একটা হাত ধরলো। ঈশান ওর দিকে তাকাতে ঈশিতা ওর কাছে এসে ওদের চার ঠোঁট এক করে দিল। ঈশিতার কর্মকাণ্ডে ঈশান অবাকের চরম মাত্রায় পৌঁছে গেল। এই প্রথম ঈশিতা নিজে থেকে ওকে স্পর্শ করলো। ঈশান রেসপন্স করছে না, তাই ঈশিতা ঈশানের হাতগুলো নিজের কোমরে বাঁধলো। তারপরও চুলগুলো এক হাতে ধরে কিস করতে লাগলো। ঈশানও স্পর্শে থাকতে না পেরে রেসপন্স করতে লাগলো। 10 মিনিট পর ঈশিতা ঈশানকে ছেড়ে দিয়ে ওর বুকে মুখ লুকালো। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলল, এবার বিশ্বাস হয়েছে তো ভালোবাসি কিনা? প্লিজ আর এরকমভাবে বলো না, আমার ভুল হয়েছে। একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার, আর কখনো তোমাকে কোনো অভিযোগ করার সুযোগ দিব না। সত্যি তো? আর কখনো কষ্ট দেবে না তো? না, কখনো না। তোমাকে এক মুহূর্ত তোমাকে দূরে সরিয়ে দেব না। ওকে, তাহলে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। জানি তো, তাই এই পাগলটাকে ভালো না বেশি থাকতে পারিনি।